গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির দ্বিতীয় পর্ব অর্থাৎ ডে 2 শুরু করব। তোমরা বইটা সামনে খুলে রাখো এবং হেডফোন লাগিয়ে নাও এবং শুনতে থাকো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। চলো শুরু করি আজকে। আগের দিন যেখানে শেষ করেছিলাম যে ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। একলাই নাকি? আবার দেখছি ইতিহাসের কথা। ইতিহাসের অনেক অনেক রাজাদের পাওয়া যায় যারা আন্তর্জাতিকভাবে তারা বন্দিত বীর বলে, তাদেরকে বীর বলা হয়। তারা শুধু নিজের দেশ না, নিজের সাম্রাজ্য নয়, গোটা নিজের দেশ ছেড়ে গোটা পৃথিবীকে দখল করতে চেয়েছিল। এমন কিছু সামরিক প্রধানকে আমরা জানি। যেমন আলেকজান্ডার, তিনি গোটা ভারতবর্ষকে নয়, গোটা পৃথিবীকে দখল করতে চেয়েছিলেন। তার দেশ ছেড়ে আরও অন্যান্য দেশকে দখল করতে চেয়েছিলেন। যেমন নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি সম্রাট, যেমন হিটলার, এই সমস্ত বিখ্যাত কিংবা কুখ্যাত মানুষদেরকে আমরা জানি যারা গোটা পৃথিবীর সম্রাট হতে চেয়েছিলেন। এই যে আমরা আলেকজান্ডারের কথা বলছি, কবি বলেছেন যে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। তখন তার বয়স কত? তরুণ বলা হচ্ছে তাকে। আসলে তখন তার বয়স খুব বেশি নয়, 32-33 হবে, এরকম একটা বয়স। এই আলেকজান্ডারকে ইতিহাসের পাতায় তোমরা জানো যে আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার, তিনি একজন সফল সামরিক প্রধান গ্রিক বীর। ইতিহাসের পাতায় কিংবদন্তি নায়ক তিনি। আলেকজান্ডার দ্য গ্রেট নামেও তিনি পরিচিত, কারণ তিনি মিশর, সিরিয়া ও মেসোপটেমিয়ার পারস্যিকদের পরাজিত করেন। যেমন দারায়ুসকে পরাজিত করেন, ব্যাবিলন, কান্দাহার, ব্রাকটিয়া হয়ে ভারতে প্রবেশ করে তক্ষশিলা দখল করেন পাঞ্জাব, সিন্ধুর কয়েকটি অঞ্চল। অসংখ্য অগণিত মানুষ যুদ্ধে মারা যায়। আলেকজান্ডার প্রমাণ করেন তারাই ক্ষমতাবান যাদের ক্ষতি করার ক্ষমতা বেশি। এই সামরিক সন্ত্রাস, এই যে এত দেশ দখল করেছে, এত মানুষকে মেরেছেন, আমি বলবো এটা সামরিক সন্ত্রাস। এটা মানবতার লজ্জা, মনুষ্যত্বের লজ্জা। আমরা মানুষ হিসাবে লজ্জিত। তবু আমরা দেখব ঐতিহাসিকরা তাদের চকচকে চোখ নিয়ে বলেছেন আলেকজান্ডার দ্য গ্রেট। এই কথা যদি মানতেই হয়, তবে বলতেই হয় সেই সব সফল সামরিক অভিযান তার একার কৃতিত্বে নয়। অগণন সেনাবাহিনী, ডাক্তার, রাঁধুনি, শ্রমিক, সাধারণ মানুষ এবং তাদের মা বোন, সমগ্র নারী সমাজ, তাদের পরিজন, এই কৃতিত্বটা, এই সামরিক সাফল্যটা সবার। কিন্তু ইতিহাস কি বলেন? ইতিহাস শুধু রাজাদের কথাই বলেন। আসলে এই জয়ের যে কারিগররা, সাধারণ মানুষ, ডাক্তার, মাস্টার থেকে শুরু করে দেশের সমস্ত জনগণ, মজুর, শ্রমজীবী, দেহাতি, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এই সমস্ত মানুষরা ঢাকা পড়ে গেছে রাজাদের গ্ল্যামারের আড়ালে, অন্তরালে। অর্থাৎ কবি বলতে চান যে এই আলেকজান্ডার বীরের যে কৃতিত্ব তার একলার নয়। তাই জিজ্ঞাসা করেছেন একলাই নাকি? তারপরের লাইনে কি বলছেন? গলদের নিপাত করেছিল সিজার। একটু আগেই সিজারের কথা বলেছেন, আবার বলছেন নিদেন একটা রাঁধুনিও তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। অর্থাৎ গলদ একটা উপজাতি, তাদেরকে দমন করেছিলেন কে? সিজার। এই জুলিয়াস সিজার একজন রোমান সেনাপতি, একজন স্বৈরাচারী প্রশাসক। তিনি দুবার ব্রিটেন আক্রমণ করেছেন। এশিয়া, আফ্রিকা, মিশর, স্পেনেও সামরিক অভিযান চালিয়েছেন। তিনি বিখ্যাত কিংবা কুখ্যাত সামরিক যোদ্ধা হিসাবে সিজারের কৃতিত্ব স্বর্ণাক্ষরে লেখা ইতিহাসের পাতায় পাতায়। কিন্তু কবি দেখছেন যেন রক্তাক্ষরে লেখা। তিনি অত্যাচারী। এই যে জুলিয়াস সিজার, তিনি ছিলেন একজন সামরিক প্রধান বীর। তিনি অত্যাচারী লুটেরা যে উপজাতি গলদ, তাদেরকে দমন করেছিলেন। খুব ভালো কাজ। কিন্তু তিনি যে দমন করেছিলেন মানুষের নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য, তিনি কি একাই করেছিলেন? আর কেউ তার সঙ্গে ছিল না? এই অসামান্য সাফল্য কি তার একার? প্রশ্ন করেছেন কে? পড়তে জানা এমন এক মজুর, ওরফে আসলে আদতে কবি বেটলব্যাক্ট।
কমপক্ষে সিজারের পক্ষে তো একটা রাঁধুনিও ছিল, নিজের পক্ষে তিনি নিজেই কি রান্না করে খেতেন? এটা তো সম্ভব নয়। তাহলে সেই রাঁধুনির অবদানটাকে তো স্বীকার করতে হবে, সেখানে স্বীকার করা হয়নি। আসলে কবি বলতে চেয়েছেন যে যে ইতিহাসগুলো মানুষ পড়ে, ছাত্রছাত্রীরা পড়ে, আমরা পড়ি, সেগুলো আসলে আদতে মানুষের সম্পূর্ণ ইতিহাস নয়, রাজরাজাদের ইতিহাস। তাই বলেছেন যে প্রশ্ন করেছেন যে তিনি কি একাই রান্না করে খেতেন আর যুদ্ধ করতেন? আসলে এই সব মহামানবদের যে আলোকোজ্জ্বল উত্থান ইতিহাসের পাতায় পাতায়, তার মূলে ছিল অসংখ্য মানুষের সমবেত শক্তি। প্রকৃতপক্ষে ইতিহাসের পাতায় আমরা যে তথ্য পাই, সেই তথ্যের মধ্যে সত্যনিষ্ঠার অভাব। কেননা ইতিহাস বুর্জোয়াদের তোষণ করে চলে, তাই কখনো সে শ্রমিক, মজুর, সাধারণ, অতি সাধারণ মানুষের কথা জানায় না। পরের লাইনে কি বলছেন? পরের লাইনে বলছেন, বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বিরাট আর্মাডা জিনিসটা কি? এই বিরাট আর্মাডা হলো একটা স্পেনের বিশাল দ্রুতগামী যুদ্ধজাহাজ, 22টি যুদ্ধজাহাজের প্রধান। তৎকালীন সময়ে বিশ্বের শ্রেষ্ঠ একটা রণতরী বহর এই আর্মাডা। আর এই স্পেনের ফিলিপটা কি? স্পেনের রাজা তো বলেই দিয়েছেন কবি, স্পেনের ফিলিপ। স্পেনের ফিলিপ তিনি খুব কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? না এই আর্মাডা জাহাজটা ধ্বংস হয়ে গেছিল বলে। আসলে ব্যাপারটা কি, চলো একটু খুলে বলি তোমাদের। সেখানে এই যে স্পেনের রাজা ফিলিপ, তিনি স্পেনের পঞ্চম চার্লস এবং পর্তুগালের রানী ইসাবেলার একমাত্র সন্তান। তিনি মাত্র 29 বছর বয়সে 1556 খ্রিস্টাব্দে স্পেনের রাজা হন। তার আমলে স্পেনের ব্যাপক উন্নতি হয়। সেই সময় তিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথকে প্রেম নিবেদন করেন এবং রানী কি করেন? সেই প্রেম প্রত্যাখ্যান করেন, রিফিউজ করেন। খুব স্বাভাবিকভাবেই লুই ফিলিপ, স্পেনের ফিলিপ, এটা মেনে নিতে পারেননি। আসলে পুরুষতান্ত্রিক ব্যবস্থা, সেখানে তিনি প্রেম নিবেদন করেছেন, নারী বলবেন না, এটা তো হতে পারে না। সেই জন্য সেই ব্যর্থ প্রেমের প্রতিশোধ নেওয়ার জন্য, তখন তার 61 বছর বয়স, সেই সময় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং আর্মাডা যুদ্ধজাহাজ পাঠান। আসলে দেখো, এই যে নিজে একজন রাজা এবং প্রেমিক, তিনি ব্যর্থ হয়েছেন তার ব্যক্তিগত প্রেমে। সেই কারণে নিজের ব্যক্তিগত ব্যর্থতার কারণে জনগণের ট্যাক্সের টাকায় তিনি যুদ্ধ ঘোষণা করলেন। একটা রাজা কি এটা করতে পারেন? রাজার যে কোষাগার, ট্যাক্স যেখানে জমা হয় কোষাগার, সেই কোষাগারে কাদের টাকা থাকে? জনগণের ট্যাক্সের টাকা। সেই টাকা একজন রাজা কি করতে পারেন? জনস্বার্থে খরচ করতে পারেন। হাসপাতাল তৈরি করতে পারেন, স্কুল তৈরি করতে পারেন, রাস্তাঘাট তৈরি করতে পারেন, পানীয় জলের ব্যবস্থা করতে পারেন, মানুষের চিকিৎসার জন্য খরচ করতে পারেন, আরও নানাবিধ কাজও খরচ করতে পারেন। কিন্তু কোনো রাজা, কোনো প্রশাসক কি তার ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেই টাকা খরচ করতে পারেন? ব্যক্তিগত কারণে তিনি কি যুদ্ধ ঘোষণা করতে পারেন? ব্যক্তিগত প্রেমে ব্যর্থতা, রাগ, ক্ষোভ, তার কারণে কি যুদ্ধ ঘোষণা করতে পারেন? উনি করলেন। তাহলে বোঝা গেল উনি স্বেচ্ছাচারী, নিজের মতের ইচ্ছে অনুযায়ী চলেন, মানুষের কথা উনি ভাবেন না, যুদ্ধ ঘোষণা করলেন। ইংল্যান্ডের যে রানী এলিজাবেথ, তার বিরাট শক্তি। তোমরা জানো যে ইংল্যান্ড একটা চারিদিকে জলবেষ্টিত দেশ এবং নৌবাহিনীতে তারা ভীষণ শক্তিশালী, গোটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ শক্তিশালী দেশ নৌযুদ্ধে। প্রসঙ্গত তোমাদের আরেকটু ইতিহাসের তথ্য বলে রাখি যে নেপোলিয়ান বোনাপার্ট তিনি কি করেছিলেন? ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। গোটা পৃথিবী তার বর্ষতা স্বীকার করে নিয়েছিল, কিন্তু একমাত্র ইংল্যান্ড করেন। শেষমেশ নেপোলিয়ান বোনাপার্ট কি করেছিলেন? মহাদেশীয় অবরোধ গড়ে তুলেছিলেন যে কোনো দেশ যেন ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ, এই ব্যবসা বাণিজ্য করতে না পারেন। তাও ইংল্যান্ড কিন্তু মাথা নত করেনি। শেষমেশ 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ ঘোষণা করেন নেপোলিয়ান বোনাপার্ট এবং ইংল্যান্ডের একটা ক্ষুদ্র সেনাপতি লর্ড ওয়েলিংটনের কাছে তিনি যুদ্ধে হেরে যান। যদি এই যুদ্ধে জিততেন 1815 খ্রিস্টাব্দের ওয়াটারলু যুদ্ধ, তাহলে নেপোলিয়ান বোনাপার্টই হতেন পৃথিবীর প্রথম সম্রাট, পৃথিবীর সম্রাট, কোনো দেশের নয়, কোনো মহাদেশের নয়, তিনি পৃথিবীর সম্রাট হতেন। কিন্তু সেই ইচ্ছা তার পূরণ হয়নি।
তাহলেই তোমরা বুঝতে পারছো যে ইংল্যান্ডের কি পরিমাণ নৌ শক্তি ছিল। সেই নৌ শক্তির কাছে এই বিশাল আর্মাডা যুদ্ধ জাহাজ চুরমার হয়ে যায়। আরও পরিষ্কার করে বলা ভালো যে ইংল্যান্ডের রানীর চরণতলে চুরমার হয়ে যায় লুই ফিলিপের ঔদ্ধত্যের আর্মাডা। সে কারণেই ফিলিপ কেঁদেছিল। প্রশ্ন হলো এই, আর কেউ কাঁদেনি? আর্মাডায় যে সেনাবাহিনী ছিল তাদের মা বউ কাঁদেনি, তাদের বউ বাচ্চা কাঁদেনি, তাদের আত্মজনেরা কাঁদেনি, দেশের জনগণ কাঁদেনি? সেখানে যে কর্মচারীরা ছিল তারা মারা গিয়েছিল, জলে ডুবে গেছিল, তাদের কেউ কাঁদেনি? নাকি তাদের কান্নার কোনো দাম নেই? এরা সাধারণ মানুষ বলে? যারা রাজা মহারাজা তাদেরই কান্নার দাম আছে। ঐতিহাসিকরা তাদের কথা, তাদের কান্নার কথা ইতিহাসে যত্ন করে লেখেন। লুই ফিলিপ কেঁদেছিল যখন এই আর্মাডা পৃথিবীর শ্রেষ্ঠ রণবহর যুদ্ধে ধ্বংস হয়ে যায়। এই কথা বিশ্বাস করতে পারেননি ফিলিপ। যখন তিনি বিশ্বাস করেন পাগলের মতন হাউ হাউ করে কেঁদেছিলেন। তার কিছুকাল পরেই এই শোক সহ্য করতে না পেরে তিনি মারা গিয়েছিলেন। ইতিহাসে এই সমস্ত কথাগুলি পাতায় পাতায় বর্ণে বর্ণে ছত্রে ছত্রে অক্ষরে অক্ষরে সুন্দর করে লেখা আছে, কিন্তু কোনো সাধারণ মানুষের কথা লেখা নেই, শ্রমজীবী মানুষের কথা লেখা নেই। কবি সেই কথাগুলিকেই লিখতে চেয়েছেন, বলতে চেয়েছেন, আমাদের মনে তোমাদের মনে ভাবাতে চেয়েছেন, জাগাতে চেয়েছেন এই চিন্তা যে শ্রমজীবী মানুষদের অবদান আছে, তারাই সভ্যতার আসলে পিলসুজ। তারা সভ্যতাকে আলো দেয়, সমাজকে আলো দেয়, তারা কিন্তু নিজেরা অন্ধকারে থাকে। তারপরের লাইনেই বলছেন 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? জিজ্ঞাসা চিহ্ন। একলা সে? এই দ্বিতীয় ফ্রেডারিকের আমলে 1756 থেকে 1763 পর্যন্ত 7 বছর ধরে ইউরোপে যুদ্ধ চলেছিল। একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, অন্যদিকে অস্ট্রিয়া ও প্রাশিয়া। বলা বাহুল্য এই প্রাশিয়া শক্তিশালী সেনাবাহিনী না থাকা সত্ত্বেও অসামান্য সমরকুশলতায় দ্বিতীয় ফ্রেডরিক জয়লাভ করেন। কিন্তু শত শত যোদ্ধা তো প্রাণ ত্যাগ করেছিল। তারা বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যায়। ইতিহাসের পাতায় রাজা মহারাজাদের জয় বিজয়, জয়োৎসব, খাদ্য মদ্য পানীয়, এলাহি আয়োজন। কিন্তু এই সমস্ত আয়োজন করত কারা? শ্রমজীবী মানুষরা। কিন্তু সেই শ্রমজীবী মানুষদের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে না। তাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা তারা বিস্মৃতির অতলে হারিয়ে যায়। লেখা থাকে শাসকের কীর্তি, ক্যারিশমা। অথচ শ্রমিকের রক্তে, ঘামে, শ্রমে, পরিশ্রমে সভ্যতার বিকাশ ঘটত। সেই মজুর থেকে গেল চিরকাল নেপথ্যে, আড়ালে, বঞ্চনার অন্ধকারে। তারা জয়োৎসবের ভোজ বানাতে বানাতে একদিন নিজেরাই হয়তো ভোজ্যে পরিণত হলো। পরের লাইনে বলছেন যে পাতায় পাতায় জয়। এই যে রাজা মহারাজারা জয় করছেন, তারপর সেলিব্রেশন হতো, উদযাপন হতো। সেই উদযাপনের সমস্ত কিছু ভোজ বানাতো কারা? এই রাঁধুনিরা, এই শ্রমজীবী মানুষরা। তাদের কথাও বলা নেই। 10 বছরে এক এক মহামানব জন্মাতো। খরচ মেটাতো কে? কত সব প্রশ্ন, কত সব খবর। তাহলে এই রাজা মহারাজাদেরকে কবি, যারা ইতিহাসে বিখ্যাত কিংবা কুখ্যাত, তাদেরকে বলেছেন যে এরা সফল একটা প্রশাসক, একটা বীর, একটা সেনানায়ক, একটা সম্রাট। কিন্তু তারা মহামানব, কিন্তু তাদের যে খরচ সেগুলো কারা মেটাত? কবি বলতে চেয়েছেন এই সমস্ত খরচ মেটানো হতো কোথা থেকে? রাজকোষ থেকে। রাজকোষ থেকে মানে জনগণের ট্যাক্সের টাকা থেকে। সেই সব খবরকে ইতিহাসের পাতায় ঐতিহাসিকরা সুন্দর করে লিখেছেন। প্রচারের আলোয় ঢাকা পড়ে গেছে দেহাতি মেহনতি মজুর মানুষদের কান্নার স্বরলিপি। পড়তে জানা, অধিকার সম্পর্কে সচেতন মজুর প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। এই গোটা কবিতা জুড়ে 15টা প্রশ্ন আছে, 15টা জিজ্ঞাসা চিহ্ন আছে। সেই জিজ্ঞাসা করতে করতে যখন কবিতার শেষের দিকে বলছেন 10 বছরে এক একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, বিস্ময়ের চিহ্ন। আর কিন্তু প্রশ্ন নেই, কত সব প্রশ্ন। তাহলে এই প্রশ্ন করতে করতেই মজুর মানুষ তথা কবিও যেন ক্লান্ত হয়ে আসেন। তাই
তাই কবিতার শেষে প্রশ্নরা চিহ্ন ভুলে গেছে, দেখা দিয়েছে বিস্ময় চিহ্ন, কত সব খবর, কত সব প্রশ্ন। এই সব মজুর মানুষদের সামাজিক স্বীকৃতি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্যই এই কবিতার সৃষ্টি। তাহলে যদি এবার আমরা স্মরণ করি যে প্রথম থেকে কবিতাটায় কি আছে, তাহলে দেখতে পাচ্ছি একটার পর একটা তিনি উদাহরণ দিয়ে গেছেন ইতিহাসের তথ্য, ইতিহাসের শুকনো তথ্যকে ঘেঁটে ঘেঁটে দেখাচ্ছেন আসলে সভ্যতার সত্যটা কোথায়। যদি একটি লাইনও কবি লিখতেন, যে যদি এরকম লিখতেন যে কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, যদি এইটুকুই লিখতেন তাহলেও এটা একটা অসামান্য আউটস্ট্যান্ডিং কবিতা হতো। এই ভাবটা, এই প্রথম দুটি লাইনের মধ্যে যে ভাব, সেই ভাবটা অনেক তথ্য দিয়ে, অনেক ইতিহাসের তথ্য দিয়ে বিশ্লেষণ করে করে এগিয়েছেন। এরকম আরও অসংখ্য তথ্য দেওয়া যেতে পারে। আমাদের দেশেও দেখব অনেক অনেক রাজা মহারাজারা আছেন যারা জনগণের ট্যাক্সের টাকায় তার স্ত্রীর নামে, তার প্রিয়তর নামে বিরাট একটা সেনোটাপ, একটা স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। লোক তাকে বলেন হ্যাঁ ভালোবাসার প্রাসাদ। কিন্তু একজন যদি রাজা, তিনি রাজা, একদিকে সম্রাট, একদিকে প্রেমিক, একদিকে স্বামী, একদিকে পিতা, তার অনেক পরিচয় আছে, এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি তার প্রিয়তমার জন্য করতেই পারেন, কিন্তু প্রিয়তমার জন্য, প্রেয়সীর জন্য, প্রেমিকার জন্য তিনি জনগণের টাকা কি খরচ করতে পারেন? পারেন না। জনগণের টাকা জনস্বার্থেই খরচ করা যায়, কিন্তু তাদেরকে প্রেমিক বলা হয়েছে, মহান বলা হয়েছে। আর সাধারণ যে মানুষগুলো দিনের পর দিন জিওল মাছের মতো জিয়ে জিয়ে মরেছে, সেই যখন তিনি সেই সেনোটাপগুলো তৈরি করেছিলেন, যেই খ্যাতিগুলো প্রচার করেছিলেন, তখন কত মানুষ না খেতে পেয়ে মরেছে, কত মানুষের হাড়, কত মানুষ ফসিল হয়ে গেছে, পাললিক শিলার আর ভিতরে ভিতরে ভাঁজে ভাঁজে ফসিল হয়ে গেছে, তাদের কথা কিন্তু কোথাও বলা নেই। সেই সমস্ত না বলা শ্রমিকদেরকে কবি এই কবিতায় শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। তাই বলবো শ্রমিকদের প্রতি এই কবিতা কবির শ্রদ্ধাঞ্জলি, আমাদের শ্রদ্ধাঞ্জলি। এই কবিতা আজকে এখানেই শেষ করলাম, পরের দিন প্রশ্ন উত্তর আলোচনা করব। আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের উত্তর দেবো। আজকে এই পর্যন্তই, ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো,